বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। আইসিজের গ্রেপ্তারি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। জানিয়ে দিব গাজা যুদ্ধ, জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে। এরপর জানিয়ে দেব ওডেসায় শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5। এবার জানিয়ে দিব চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে বলে মন্তব্য করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ভারত পরাশক্তি হচ্ছে, আমরা পাকিস্তানিরা ভিক্ষা করছি, ঠিক এমনটি মন্তব্য করেছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় ডানপন্থী ইসলামী নেতা মাওলানা ফজলুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদিতে ব্যাপক বৃষ্টিপাত, জায়গায় জায়গায় বন্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইসিজের গ্রেপ্তারি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। আইসিজের গ্রেপ্তারি বিষয়ক সংবাদগুলো সন্দেহের সাথে পড়া উচিত বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ও প্রখ্যাত সাংবাদিক অ্যান্টনি লোয়েনস্টাইন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত শিগগির ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে মর্মে প্রতিবেদনগুলো সন্দেহের সাথে পড়া উচিত, কারণ এটি স্পষ্ট নয় যে সংবাদগুলো ইসরায়েলি সূত্রে আসছে নাকি বাইরের কোনো সূত্র থেকে আসছে। হতে পারে এর মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। মঙ্গলবার 30 এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, লোয়েনস্টাইন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে আইসিজের ঘৃণা করছে, কারণ তারা চায় না যে তাদের নিজস্ব সৈন্য, জেনারেল বা রাজনীতিবিদদের বিচারে মুখোমুখি করা হোক। এর উদাহরণ হিসেবে ইরাক ও আফগানিস্তানের গত 20 বছরের ঘটনাবলী দেখা যেতে পারে। সূত্র আল জাজিরা। গাজা যুদ্ধ, জার্মানির বিরুদ্ধে রায় দেবে আইসিজে। গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে নিকারাগুয়া। ওই মামলার রায় আজ স্থানীয় সময় বিকেল 3টায় দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার 30 এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে নিকারাগুয়া। তারা দাবি করেছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে বার্লিন 1948 সালের গণহত্যা কনভেনশন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর ভিত্তিতে তারা জার্মানির উপর জরুরি অবস্থা আরোপের দাবি জানিয়ে। সূত্র আল জাজিরা। ওডেসায় শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 5। ইউক্রেনের ওডেসার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় 5 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আঞ্চলিক গভর্নর ওলেও কিপার বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের ছাড়াও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছে। রয়টার্সের টেলিভিশনের ফুটেজে একটি প্রাইভেট ল একাডেমি ভবনের ছাদ হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ্বলতে এবং আকাশের দিকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া একটি ভিডিওতে আহতদের রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায়। অপর ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করছেন কর্মকর্তারা, তবে সেসব ছবি ও ফুটেজ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। চুক্তি হোক বা না হোক রাফায় অভিযান চলবে, বলছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফা অভিযান থেকে নিবৃত্ত হবে না ইসরায়েল। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলেও ইসরায়েল দক্ষিণাঞ্চলে রাফা অঞ্চলে আক্রমণ চালাবে। নেতানিয়াহু বলেন, আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব। এই ধারণা প্রশ্নাতীত। আমরা রাফায় প্রবেশ করব, সেখানে হামাসের ব্যাটালিয়ন গুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সাথে কোনো চুক্তি হতেও পারে, আবার নাও হতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের চাপ সত্ত্বেও রাফায় আক্রমণের প্রতিশ্রুতি প্রকাশ করে যাচ্ছে। জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয়কর, কারণ সেখানে 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সূত্র আল জাজিরা। ভারত পরাশক্তি হচ্ছে, আমরা পাকিস্তানিরা ভিক্ষা করছি। পাকিস্তানের শীর্ষস্থানীয় ডানপন্থী ইসলামী নেতা মাওলানা ফজলুর রহমান ভারতের সঙ্গে নিজেদের তুলনা করে বলেছেন, আমরা দুই দেশ একই দিনে স্বাধীন হয়েছি, কিন্তু ভারত পরাশক্তি হচ্ছে আর আমরা ভিক্ষা করছি। সোমবার 29 এপ্রিল জাতীয় পরিষদে বক্তৃতা দেওয়ার সময় একথা বলেন রহমান। এ সময় তিনি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইমরান খানের পিটিআইকে সমর্থন করে বলেন, তাদের সমাবেশ করার অধিকার আছে। সংসদে রহমান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থনে বলেন, বিরোধী দলের সমাবেশ করার এবং এমনকি সরকার গঠন করার অধিকার রয়েছে।
রয়েছে। জামায়াতে উলেমা ই ইসলাম ফজল এর উপদলের প্রধান রেহমান জাতীয় পরিষদে তার জ্বালাময়ী ভাষণে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করে বলেন, সমাবেশ করা পিটিআই এর অধিকার। আমরা 2018 সালের নির্বাচনে কারচুপির জন্য আপত্তি জানিয়েছিলাম এবং আমরা 8 ফেব্রুয়ারি নির্বাচনেও আপত্তি জানাচ্ছি। রেহমান বলেন, পিটিআই নেতা আসাদ কায়সার দলের সমাবেশ করার অধিকার দাবি করেছিলেন। আসাদ কায়সারের দাবি সঠিক এবং সমাবেশ করা পিটিআই এর অধিকার। রেহমান পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির ক্ষমতাসীন জোটকে আহ্বান জানান পিটিআই কে সরকার গঠনের অনুমতি দেওয়ার জন্য। তিনি বলেন, আপনারা ক্ষমতা ছেড়ে দিন, এখানে এসে বিরোধী দলের বেঞ্চে বসুন এবং পিটিআই যদি চায় তাহলে তাদের সরকার গঠন করতে দিন। এ সময় নির্বাচন ও দেশ পরিচালনায় আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন রেহমান। তিনি বলেন, দেশ অর্জনে প্রতিষ্ঠান ও আমলাতন্ত্রের কোনো ভূমিকা ছিল না। এছাড়া 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সংসদে বক্তৃতায় প্রতিবেশী ভারতের কথাও বলেন রেহমান। বলেন, শুধু ভারত এবং নিজেদের তুলনা করুন। আমরা উভয় দেশ একই দিনে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আজ তারা পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে এবং আমরা দেউলিয়া হওয়া এড়াতে ভিক্ষা করছি। তিনি বলেন, সিদ্ধান্ত অন্য কেউ নেয়, কিন্তু সমস্যার জন্য রাজনীতিবিদদের দায়ী করা হয়। রেহমান ইসলামিক নীতিমালা সমুন্নত রাখার গুরুত্বের উপর জোর দিয়ে ইসলামিক আইডিওলজি কাউন্সিলের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, আমরা ইসলামের নামে দেশ পেয়েছি, কিন্তু আজ আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছি। 1973 সাল থেকে সিআইআই একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি। আমরা কিভাবে ইসলামিক দেশ হতে পারি? সংসদে তিনি আরো বলেন, দেউলিয়া হওয়া এড়াতে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ভিক্ষা করছে। সূত্র এনডিটিভি। সৌদিতে ব্যাপক বৃষ্টিপাত, জায়গায় জায়গায় বন্যা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত 24 ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে করে দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে। মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়ছে। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তা জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দেন। মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাধারণ মানুষকে সতর্ক করার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে মদিনায় আরো বজ্রসহ বৃষ্টি এবং ঝড় হওয়া বইতে পারে। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলবে।